15 আগস্টের সাধারণ ছুটি বাতিল, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত। এখনও টনক নড়েনি মজুতদারদের, দাম কমায় রাজশাহীতে হিমাগার থেকে আলু না ছাড়ার অভিযোগ, কঠোর বাজার মনিটরিংয়ে বস্তায় 150 টাকা পর্যন্ত কমেছে চালের দাম। সময় সংবাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। কোটা সংস্কার আন্দোলনে রাজধানীর বছিলায় পুলিশের গুলিতে মুদি দোকানি আবু সায়েদ নিহতের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন এবং ডিবির হারুন সহ 7 জনকে আসামি করা হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে এটি প্রথম মামলা। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মঙ্গলবার এই মামলাটি দায়ের করেন এস.এম. আমির হামজা নামে রাজধানীর আদাবরের এক ব্যক্তি। মামলায় আসামির তালিকায় আছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের। এতগুলো ছাত্র জনতার মৃত্যু ঘটিয়েছে, আরেকজন আমি যদি মারা যাই কিছু আসে যায় না, কিন্তু শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় আসতে হবে। শুধু এই হত্যা না, আমি মানুষের কাছে আবেদন করব, যাদের আত্মীয়, যাদের বন্ধু, যাদের ভাই, যাদের বাচ্চা, যাদের বাবা, যাদের মা মারা গেছে, আপনারা প্রত্যেকে আসুন। এই শেখ হাসিনাকে ভয় পাওয়ার দিন চলে গেছে। সিনা টান করে দাঁড়ান, মামলা করেন। আমরা এই শেখ হাসিনা এবং তার রেজিমকে ন্যায় বিচারের মাধ্যমে যা তারা ঘটিয়েছে সেই ঘটানোর যে বিচার, সেই বিচারের মুখোমুখি করতে চাই। মঙ্গলবার মামলাটি দাখিল করার পর বাদীর জবানবন্দি গ্রহণ করেন আদালত। পরে এজাহার হিসেবে গ্রহণ করে মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয় মোহাম্মদপুর থানাকে। যারা গুলি করছে তারা তাদের অধীনস্থ কর্মকর্তা, যেহেতু তারা গুলি করেছে অবশ্যই আমরা সবাই ধরে নিতে পারি তাদের নির্দেশেই তারা গুলিটা করেছে। ইনশাল্লাহ আমরা আশাবাদী আমরা ন্যায় বিচার পাবো। বাদীর অভিযোগ, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করার পর টেলিফোনে ভয়ভীতি দেখানো হচ্ছে তাকে। ফ্রান্স এবং ইউকে থেকে 2টা নাম্বার থেকে কল এসছে, তারা জিজ্ঞাসা করতেছে মামলার জন্য কোনো টাকা পেয়েছেন কিনা, এই কনসিকোয়েন্স ভোগ করতে পারবেন কিনা, আপনার ফ্যামিলি কোথায় থাকে আমরা দেখে নিব, নানাবিধ কথা। আমি এতে ভীত নই। এদিকে শেখ হাসিনার বিচার সহ 4 দাবিতে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পূর্ব ঘোষিত রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় আওয়ামী লীগ সহ যারা ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল তাদের বিচার নিশ্চিতের দাবি তোলেন সমন্বয়করা। সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক নামে নতুন কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। প্রথম দিনে 4 দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয় শত শত শিক্ষার্থী। এরপর মিছিল নিয়ে ভিসি চত্বর হয়ে শহীদ মিনারে গিয়ে 1 মিনিট নীরবতা পালন করেন তারা। এখানে সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সমন্বয়করা আওয়ামী লীগ ও 14 দলের দোসরদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে দেশবাসীকে মামলা দেওয়ার আহ্বান জানান। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদেরকে ফ্যাসিবাদের দোসররা কিভাবে গুলি করেছে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ আমাদের উপর কিভাবে অত্যাচার করেছে, আপনারা সারা দেশে তাদেরকে চিহ্নিত করে আজকে থেকে মামলা দেওয়া শুরু করুন। শেখ হাসিনা সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত আমলা ও সচিবদের পদত্যাগের দাবিও জানান সমন্বয়করা। বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তাদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, তাই সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দেন তারা। ফ্যাসিস্ট সরকারের যারা ফুড সোলজার ছিল, যেসব সচিব ছিল, সেসব আমলা ছিল, তাদেরকে পদচ্যুতের মধ্য দিয়ে আমরা সেটির দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণ করেছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত নিহতদের সঠিক তালিকা প্রস্তুতে সবার সহযোগিতার আহ্বানও জানান তারা। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। জাতীয় শোক দিবস উপলক্ষে 15 আগস্টের সাধারণ ছুটি বাতিল করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি অনুমোদন দেয়া হয়।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে ঐকমত্যের ভিত্তিতে জাতীয় শোক দিবস হিসেবে 15 আগস্টের সাধারণ ছুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সময় সংবাদে আরও থাকছে। কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে আসছে নানা ধরনের বর্জ্য। সৌন্দর্যহানির পাশাপাশি ছড়াচ্ছে দুর্গন্ধ। দ্রুত পরিষ্কার করার দাবি পর্যটকদের। রাজধানীর সড়কে দায়িত্ব পালন করেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। তাদের সহযোগিতা করছেন শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা। বিস্তারিত জানাতে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী তোহা খান তামিম। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। রাজধানীর পরিবহন ব্যবস্থার সংকট কাটিয়ে এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা। রাজধানীর মোড়ে মোড়ে আমরা লক্ষ্য করছি যে ট্রাফিক পুলিশের যে সদস্যরা রয়েছেন তারা পুরোপুরি দায়িত্ব পালন করছেন। তাদের সাথে বিভিন্ন স্বেচ্ছাসেবী যে সংগঠন তারা রয়েছে। এই মুহূর্তে কারওয়ান বাজারের ঠিক যে সিগন্যালগুলো রয়েছে সেখানে একটু দেখাতে চাই যে দেখতে পাচ্ছেন যে বেশ গাড়ির যে চাপ, যানবাহনের যে চাপ, সেই চাপ বেড়েছে। আজকে পূর্ণ কর্মদিবস। এই কর্মদিবসে যারা কর্মমুখী মানুষ রয়েছেন তারা তাদের যে কাজের উদ্দেশ্যে তারা বাইরে বের হয়েছেন এবং প্রতিটি মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশের সদস্যরা তারা তাদের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি শিক্ষার্থীদের আমরা খুব কম সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতি লক্ষ্য করেছি। যদিও গত কয়েকদিন ধরে আমরা লিখেছি যে পুরো দায়িত্ব শিক্ষার্থীরাই পালন করে আসছিলেন। বিভিন্ন যে মোড়গুলো রয়েছে, বিভিন্ন ব্যস্ততম সড়কগুলো রয়েছে, সেই সড়কে শুধু মোড় নয়, সড়কের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের আমরা দায়িত্ব পালন করতে দেখেছি। তবে আজকে শিক্ষার্থীদের খুব একটা দেখা না গেলেও বিভিন্ন যে স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, বিশেষ করে রেড ক্রিসেন্ট সোসাইটির কথা যদি বলি, তাহলে তাদের সদস্যরা ট্রাফিক পুলিশের পাশাপাশি তারা সহযোগিতা করছেন ট্রাফিক নিয়ন্ত্রণে। এছাড়া অন্যান্য যে সমস্ত বাহিনী রয়েছে, আনসার সদস্যরা রয়েছে, আনসার সদস্যরাও কিন্তু ট্রাফিক পুলিশকে সহযোগিতা করছেন। আমরা রেড ক্রিসেন্ট সোসাইটির যে সদস্যরা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে গত কয়েকদিন প্রায় 15-20টি টিম তারা রাজধানীতে কাজ করলেও এখন ধীরে ধীরে সেটি কমে আসছে এবং অল্প সংখ্যক যেই কর্মী, সেই কর্মী এখন কাজ করছে। তবে 2-1 দিনের মধ্যে ট্রাফিক পুলিশ পুরোপুরি দায়িত্ব নিয়ে ফেললে, অর্থাৎ পুরোপুরি ট্রাফিক পুলিশের যে কার্যক্রম সেটি শুরু হয়ে গেলে তারা তাদের যে কার্যক্রম সেটি আসলে গুটিয়ে আনবেন। তো এভাবেই বলা যায় যে রাজধানীতে ট্রাফিক পুলিশের যে সদস্যরা, অর্থাৎ ডিএমপি যে ট্রাফিক বিভাগ রয়েছে, সেই ডিএমপি ট্রাফিক বিভাগ পুরোপুরি দায়িত্ব পালন করছেন এই মুহূর্তে। এবং প্রতিটি মোড়ে সড়কে আমরা দেখেছি যে ট্রাফিক পুলিশ সদস্যদের সরব উপস্থিতি। তো সময় যত গড়াচ্ছে ততই কিন্তু গাড়ির যে চাপ, যানবাহনের চাপ সেটি বাড়ছে। কর্মমুখী মানুষ তাদের যে কর্মস্থল, সেই কর্মস্থলে যাচ্ছেন, কাজের উদ্দেশ্যে যারা বাইরে বের হয়েছেন, প্রতিটি মোড়ে কিন্তু যানবাহনের যে চাপ, সেই চাপ লক্ষ্য করছি। এবং মোড়ে মোড়ে যে সিগন্যাল, সেই সিগন্যালে কিছুক্ষণ কিন্তু দাঁড়িয়েই থাকতে হচ্ছে গন্তব্যে যাওয়া মানুষদের। তো এই ছিল কারওয়ান বাজার থেকে আমার হাতে সবশেষ। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম কারওয়ান বাজারে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করে ডিবিতে নেওয়া হয়েছে। বিস্তারিত জানাতে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে আছেন সহকর্মী রাইদুল ইসলাম শুভ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। শুভ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সাবেক শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল্লাহ রহমানকে কিন্তু গতকালকে সদরঘাট এলাকা থেকে আটক করেছে কোস্টগার্ড এবং আটক করার পরে তাদেরকে পুলিশে সদর্পণ করা হয়। তারপরে মধ্যরাতে আমরা দেখেছি যে এই যে ডিবি কার্যালয়ে তাদেরকে নেওয়া হয়েছে। যতটুকু আমরা জানতে পেরেছি, যেহেতু থানার যে কার্যক্রম, সেই থানার কার্যক্রমগুলো সেভাবে চালু না হওয়ার কারণে তাদের নিরাপত্তার সাথে কিন্তু এই ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। এবং যে বিষয়টি জানতে পেরেছি আমরা, যে দুপুরের আগে অথবা দুপুরের পর নাগাদ কিন্তু তাদেরকে আদালতে তোলা হতে পারে বলে আমরা যেটি জানতে পেরেছি। আমরা জানি যে নিউ মার্কেট থানায় কিন্তু দুজনের বিরুদ্ধে হত্যা মামলায় 2টি মামলা রয়েছে। সেই মামলায় কিন্তু তাদেরকে আটক করা হয় এবং গত 16 আগস্ট একজন শিক্ষার্থী এবং একজন রাস্তার যে হকার, তাদের যে গুলিতে নিহতের ঘটনায় যে মূল ইন্ধনদাতা ছিলেন এই দুজনকেই মূল আসামি করেই কিন্তু নিউ মার্কেট থানায় এই মামলা দায়ের করা হয়েছিল। এবং তার প্রেক্ষিতে কিন্তু গতকাল আমরা যে বিষয়টি জানি যে রাজধানীর যে সদরঘাট এলাকা,
রয়েছে সেখান থেকে কিন্তু তাদেরকে আটক করেছে কোস্টগার্ড এবং তারপরেই কিন্তু পুলিশের কাছে সদর্পণ করা হয়েছে। তো এক কথা যদি বলতে চাই, সবশেষ যদি খবর আসে আমাদের হাতে, সেটি বলতে পারি যে অল্প কিছুক্ষণ পরে হতে পারে সেটা দুপুরের আগে, আবার হতে পারে সেটা দুপুরের পরেও। নিশ্চিতভাবে এখন পর্যন্ত তারা আনুষ্ঠানিক কোনো বিষয় জানাননি, তবে ধারণা করছে আগে বা পরে যেটি হতে পারে আদালতে তাদেরকে নেওয়া হবে। যেহেতু 24 ঘন্টার মধ্যে আদালতে নেওয়ার একটি আইন রয়েছে, সেই কারণে কিন্তু তাদেরকে আদালতে নেওয়া হবে এবং কয়দিনের রিমান্ড চাওয়া হতে পারে সে বিষয়ে এখন পর্যন্ত সুনিশ্চিত নয়। সব কিছু মিলিয়ে ধারণা করা হচ্ছে হয়তো বা তাদের যেই আইন রয়েছে, বিধি রয়েছে, সেই বিধি মোতাবেক তারা আসলে রিমান্ড চাইবেন। সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছে ডিবি কার্যালয় থেকে সবশেষ। গ্রেফতারের পর সালমান এফ রহমান এবং আনিসুর হককে গ্রেফতারের পর ডিবিতে নেওয়া প্রসঙ্গে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রাইদুল ইসলাম শুভ। সময় সংবাদে আরও থাকছে। দেশের ক্রিকেটের জন্য বিনা পারিশ্রমিকেও কাজ করতে প্রস্তুত মোহাম্মদ রফিক। বিসিবি থেকে শুধু সভাপতি নয়, বিতর্কিত পুরো প্যানেলই পরিবর্তনের পরামর্শ। কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে আসছে নানা ধরনের বর্জ্য। রয়েছে ছোট ছোট গাছের টুকরো, বাঁশের শেকড়, পোড়া কাঠ, খড় ও নানা রকম প্লাস্টিক, যার কারণে সৌন্দর্যহানির পাশাপাশি ছড়াচ্ছে দুর্গন্ধ। তাই দ্রুত সময়ের মধ্যে বর্জ্য পরিষ্কার করার দাবি পর্যটকদের। অন্যদিকে ব্যবস্থা নেয়ার আশ্বাস জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। কক্সবাজার সমুদ্র সৈকত একের পর এক ঢেউ আছড়ে পড়ছে উপকূলে, আর এসব ঢেউয়ের সঙ্গে আসছে নানা ধরনের বর্জ্য। রয়েছে ছোট ছোট গাছের টুকরা, বাঁশের শেকড়, পোড়া কাঠ, খড়সহ নানা রকম প্লাস্টিক, যা সৈকতের বালিয়াড়িতে পড়ে রয়েছে। শুধু সৈকতের লাবণী পয়েন্ট নয়, এসব বর্জ্য পড়ে রয়েছে সৈকতের সুগন্ধা ও কলাতলি পয়েন্টের বালিয়াড়িতেও। সাগর পাড়ে এসে আমরা প্রচুর পরিমাণ ময়লা দেখতে পাচ্ছি। এটার কারণে আসলে হাঁটতে যেমন অসুবিধা হচ্ছে, এটা সৌন্দর্যও নষ্ট করেছে সমুদ্র সৈকতের। 3 বিচে কিন্তু প্রচুর পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন বাঁশ, গাছ এবং আরও বিভিন্ন ধরনের বস্তু এসে এখানে রয়েছে। সৈকতে রয়েছে স্থানীয় দর্শনার্থী সহ পর্যটকরা। তারা বলছেন বালিয়াড়িতে পড়ে থাকা বর্জ্যের কারণে চলাফেরা করতে সমস্যা হচ্ছে। একই সঙ্গে সৈকতের সৌন্দর্যহানির পাশাপাশি ছড়াচ্ছে দুর্গন্ধ। তাই এসব বর্জ্য অপসারণের দাবি জানিয়েছেন তারা। চাচ্ছি এটা যেন খুব দ্রুত সময়ের মধ্যে এটা পরিষ্কার হয়ে যায়। এরই মধ্যে বালিয়াড়িতে পড়ে থাকা গাছের টুকরোগুলো অনেকেই কুড়িয়ে নিয়ে যাচ্ছে। তবে ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে দ্রুত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ করা হবে। ডিসি মহোদয় বলেছেন যে বিচ ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে খুব দ্রুত এটা অপসারণ করা হবে। এর আগে 2023 সালে মার্চ মাসেও টানা কয়েকদিন একই ধরনের বর্জ্য সৈকতে ভেসে এসেছিল। সময় সংবাদ, কক্সবাজার। জানাবো খেলার খবর। দেশের ক্রিকেটের স্বার্থে বিনা পারিশ্রমিকেও কাজ করতে প্রস্তুত মোহাম্মদ রফিক। তরুণ ক্রীড়া উপদেষ্টাকে নিয়েও বেশ আশাবাদী তিনি। এই মুহূর্তে দেশের ক্রিকেট বাঁচাতে সেনা কর্মকর্তাদের বিসিবিতে অন্তর্ভুক্তি জরুরি বলেও মনে করেন তিনি। বোর্ড থেকে শুধু সভাপতি নয়, বিতর্কিত পুরো প্যানেলই পরিবর্তন করা উচিত বলে মন্তব্য করেন রফিক। ক্রিকেটের প্রতি ভালোবাসা নাকি অর্থের লোভ? অনেকের মতেই ক্রিকেটকে পুঁজি করে কারি কারি অর্থ কামানোই বোর্ড পরিচালকদের মূল লক্ষ্য। আর তাদের কারণেই বঞ্চিত হয়েছেন প্রকৃত ক্রিকেট প্রেমীরা। এই বঞ্চিতদের একজন মোহাম্মদ রফিক। বাংলাদেশের ক্রিকেটের সুদিনের ভিত্তি গড়ে দিয়েছিলেন রফিকদের মতো ক্রিকেটাররা। অথচ খেলোয়াড়ি জীবন শেষে পাপন আমলে তারা কখনোই সুযোগ পাননি দেশের ক্রিকেটের জন্য কাজ করতে। এবার পরিবর্তন হয়েছে দেশ। ডাক আসলে ক্রিকেটের স্বার্থে বিনা পারিশ্রমিকেও কাজ করতে প্রস্তুত তারা। আমরা বলি না যে আমাদের টাকা পয়সা দেন, বাট আমরা খারাপ সময় ছিলাম, এখনো বাংলাদেশের ক্রিকেটে খারাপ সময় আছে, আমরা তার পিছনে দাঁড়াবো। ছাত্রদের হাত দিয়ে ঘটা ঐতিহাসিক বিপ্লবের পর রদবদল হচ্ছে দেশের বিভিন্ন সেক্টর। বাদ যাচ্ছে না ক্রীড়া অঙ্গনও। দীর্ঘদিন চেয়ার আঁকড়ে ধরে রাখা ফেডারেশন কর্তারাও আছেন আত্মগোপনে। অভিভাবকহীন বিসিবিও। কিছুদিন বাদেই আবার নারী টি-20 বিশ্বকাপ। এমন অবস্থায় দেশের ক্রিকেটকে বাঁচাতে সেনা কর্মকর্তাদের এগিয়ে আসার আহ্বান রফিকের। সামনে কিন্তু মহিলা ক্রিকেট, এটা যদি দেখা যাচ্ছে, আমরা চাচ্ছি যে এই খেলাটা যেমন বাংলাদেশে হয়। কিন্তু এই কারণে আমি বলতেছি যে আর্মি পার্সেন্ট যত তাড়াতাড়ি আসবে তত দেখা যায় যে আমাদের ক্রিকেটের জন্য ভালো হবে। দীর্ঘ 1 যুগ ধরে বিসিবির দায়িত্বে নাজমুল হাসান পাপনের কমিটি। এত বছরেও সাফল্যের খাতায় নেই বলার মতো কিছুই। দেশের ক্রিকেটের বিভিন্ন সেক্টরে নানা অভিযোগ থাকলেও সমাধান হয়নি কখনোই। তাই পাপন না থাকলেও বাকিদের দিয়ে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ ভালো হওয়ার সম্ভাবনা খুব কম বলে মত রফিকের। আমি মনে করি দেখেন, ওই যে একজন চেঞ্জ হলে হবে না, তার টিমই তো এটা। আমি মনে করি পুরাটাই চেঞ্জ করা উচিত, তাহলে দেখা যায় যে তারা তো ছিল, তারাই দেখেন
তারা কি করেছে। পাপনের জায়গায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টা হয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সময় দিলে তরুণ এই উপদেষ্টাও দেশের ক্রীড়াঙ্গনকে ভালো অবস্থানে নিয়ে যাবে বলে বিশ্বাস মোহাম্মদ রফিকের। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। 15 আগস্টের সাধারণ ছুটি বাতিল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।